শিবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশিনের চেষ্টা, ধাওয়া খেয়ে পালালো বিএসএফ। বেনজিরকে ফেরাতে প্রত্যর্পণ আবেদন আমিরাতে পাঠানো হয়েছে, জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কচুক্ষেতে গার্মেন্টস কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া। পাকিস্তানের জোড়া বিস্ফোরণে নিহত ৭। আমি না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ট্রাম্প। ইন্তেকাল করেছেন বাংলাদেশ হকির কিংবদন্তি আব্দুস সাদিক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে বিএসএফ নারী ও শিশুসহ ২০ জনকে জোরপূর্বক বাংলাদেশে পুশ ইন করার চেষ্টা করলে তা প্রতিহত করেছে বিজিবি ও স্থানীয় গ্রামবাসী। এ সময় বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে বিক্ষুব্ধ জনতার ধাওয়া খেলে পালাতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। শনিবার ভোরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ১৭৭/২ এস পিলার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, শনিবার সকালে চৌকা সীমান্ত এলাকা দিয়ে ৪ শিশু, ১১ নারী ও ৫ পুরুষ সহ মোট ২০ জনকে জোর করে বাংলাদেশের অভ্যন্তরে পাঠানোর চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয়। চৌকা বিওপির হাবিলদার আশরাফ আলী জানান, পুশিন ঘটনা টের পেয়ে আমরা প্রতিরোধ করি। এ সময় স্থানীয় বাসিন্দারাও আমাদের সঙ্গে যোগ দেয়। শেষ সংবাদ পাওয়া পর্যন্ত সকাল ৯টার দিকে ২০ থেকে ২৫ জন বিএসএফ আবারও তাদেরকে পুশিন করার চেষ্টা করলে বিজিবি ও বিএসএফ এর মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। তখন স্থানীয়রা তাদেরকে ধাওয়া করলে পালাতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, বিজিবির টহল দলের তৎপরতায় ২০ জনকে পুশ ইন করার চেষ্টা প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা বর্তমানে শূন্য রেখায় অবস্থান করছে। আমরা সীমান্তে যাচ্ছি, বিস্তারিত পরে জানানো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, দুবাইয়ে আটক সাবেক আইজিপি বেনজির আহমেদকে দেশে ফেরাতে মামলার নথিপত্র সহ প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে। আশা করছি দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে। শনিবার দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানে পুলিশ সদস্যের পুরস্কার দেয়া শেষে এসব কথা জানান তিনি বলেন, মানুষের মধ্যে ধারণা ছিল পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে, কিন্তু আজ সেটি ফিরে পেয়েছে। নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছে যে তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে। আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না, একটা মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে যে কোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। রাজধানীর ভাসানটেক থানার কচুক্ষেত এলাকায় গার্মেন্টস খোলা ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজন গার্মেন্টস কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে ইনফর্ম টেক্সটাইলের সঙ্গে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ভাসানটেক থানার ডিউটি অফিসার সালমা আক্তার। তিনি জানান, বেশ কয়েকদিন ধরেই কচুক্ষেতে ইনফর্ম টেক্সটাইলের গার্মেন্টস কর্মীদের সঙ্গে ঝামেলা চলছে। আজ সকালে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে বলে জানান তিনি। একাধিক গার্মেন্টস কর্মী অভিযোগ করে বলেন, ঈদে তাদের ছুটিতে পাঠিয়ে দেয়, এরপর ৬ তারিখে গার্মেন্টসে এসে দেখে তালা ঝোলানো। গার্মেন্টস মালিক অন্য জায়গায় এই গার্মেন্টস বিক্রি করে দিয়েছে। তারা আমাদের সঙ্গে কোনো কথা বলেনি, বেতনও দেয়নি। আমরা চাই আমাদের বেতন দিক এবং গার্মেন্টস খুলে দিক। আমরা বেশ কিছুদিন ধরেই বেতন এবং গার্মেন্টস খোলার জন্য আন্দোলন করে আসছি, কিন্তু পুলিশ মালিকের পক্ষ হয়ে আমাদের উপরে হামলা চালায়। আমাদের বেশ কয়েকজনকে থানায় ধরে নিয়ে গেছে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ৫২ জেলার ওয়াজির উপবিভাগের আধা উপজাতীয় পাহাড়ি এলাকা মার্কা বেড়া অঞ্চলে পরপর ২টি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৭ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। খবর দ্য ডনের। ৫২ জেলা পুলিশ কর্মকর্তা ইয়াসির আফ্রিদি এ তথ্য নিশ্চিত করে জানান, ২ বিস্ফোরণে মোট ৭ জন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। তিনি বলেন, ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করেন এবং তদন্ত শুরু করেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি ডোমেলের দিকে যাওয়ার পথে একটি যাত্রীবাহী গাড়িকে লক্ষ্য করে ঘটানো হয়। শক্তিশালী বিস্ফোরণে গাড়িটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায় এবং ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। বিস্ফোরণ
বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দারা উদ্ধার কাজে এগিয়ে আসেন এবং আহতদের হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী প্রথম বিস্ফোরণের স্থান থেকে প্রায় 1 কিলোমিটার দূরে আহতদের একটি বাড়িতে করে হাসপাতালে নেয়ার সময় দ্বিতীয় বিস্ফোরণ ঘটে। এতে আরও 2 জন নিহত হন এবং গাড়িটিও ধ্বংস হয়ে যায়। পরে রেস্কিউ 1122 এর সদস্যরা নিহতদের মরদেহ ও আহতদের ডোমেল রুরাল হেলথ সেন্টার এবং খলিফা গুড নওয়াজ টিচিং হাসপাতালে স্থানান্তর করেন। ঘটনার পর নিরাপত্তা বাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে এবং তল্লাশি অভিযান শুরু করে। অতিরিক্ত বিস্ফোরক থাকতে পারে এমন আশঙ্কায় পুরো এলাকায় ব্যাপক অনুসন্ধান চালানো হচ্ছে। এই ঘটনা বান্নুর দুর্গম পাহাড়ি অঞ্চলে চলমান নিরাপত্তার সংকটকে আবারও সামনে নিয়ে এসেছে। স্থানীয় বাসিন্দাদের মধ্যে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগও বেড়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তা না থাকলে ইসরায়েল বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়ত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের নিরাপত্তা ও অবস্থান অনেকটাই যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভরশীল বলেও মন্তব্য করেছেন তিনি। এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমার হস্তক্ষেপ না থাকলে ইসরায়েল চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলকে উন্নত অস্ত্র ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম এবং B-2 স্পিরিট বোমারু বিমান সহ গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতা প্রদান করেছে। ট্রাম্প ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেন। তিনি জানান, নেতানিয়াহুর সঙ্গে তার সম্পর্ক ইতিবাচক এবং ওয়াশিংটন ইসরায়েলের নীতি নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব রাখে। ট্রাম্প বলেন, নেতানিয়াহু যিনি আমার সঙ্গে ভালোভাবে কাজ করেছেন তিনিও বলবেন যে অস্ত্র আমাদের, আয়রন ডোম আমাদের দেওয়া, আর B-2 বোমারু বিমানও আমাদের। তিনি আরও দাবি করেন, ইসরায়েল তার প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল এবং তার পরামর্শ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, তারা আমার কথা শুনবে, তবে আমাদের নেতানিয়াহুকে কিছুটা সংযত রাখতে হবে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন হারালো উজ্জ্বল এক ব্যক্তিকে। দেশের প্রথম হকি অধিনায়ক এবং ফুটবল হকির সফল তারকা আব্দুস সাদেক আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে আজ সকালে রাজধানীর গুলশানে অবস্থিত কন্টিনেন্টাল হসপিটালে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, 2 ছেলে, 1 মেয়ে এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, আজ আসরের নামাজের পর বসুন্ধরা আবাসিক এলাকার আই ব্লকে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল সকাল 10:30টায় বনানী DOHS মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্বাধীনতার পর বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে আব্দুস সাদেক ছিলেন এক অনন্য নাম। দেশের প্রথম জাতীয় হকি দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। শুধু হকিতেই নয়, ফুটবল মাঠেও ছিল তার সমান বিচরণ। 1972 সালে আবাহনী ফুটবল দলের প্রথম অধিনায়ক হওয়ার গৌরবও তার দখলে। 70 ও 80-র দশকে ফুটবল ও হকি 2 খেলাতেই নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছিলেন সাদেক। 1978 সালের এশিয়ান গেমসে বাংলাদেশ হকি দলের নেতৃত্ব ছিল তার কাঁধে। দেশের ক্রীড়াঙ্গনে তার অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।